মাত্র ১৮ বছর বয়সী এক মেয়েকে বাসর ঘরে দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল শ্রাবণ। কিছুক্ষণ আগেই কবুল বলে এসেছে সে। গায়ে এখনো মেরুন রঙা পাঞ্জাবি। রীতিমতো বাবা মায়ের চাপে বাধ্য হয়েই বিদেশ থেকে ফেরা মাত্র বিয়েতে রাজি হয়েছে সে। এমনকি কনের মুখ না দেখেই বিয়েতে বসতে হয়েছে শ্রাবণকে। এলোমেলো করে কোনো মতো পরা লাল টুকটুকে শাড়িটাও জড়িয়ে নিল গায়ে। ঠোঁট চেপে ঘুমটার আড়াল থেকে দেখার চেষ্টা করল তথাকথিত বুড়ো লোকটাকে। তবে এই মুহূর্তে ঘুমটার আড়ালে থেকেই ধারা আবিষ্কার করল চাচির কথা মতে তাকে মোটেই কোনো বুড়ো লোকের সাথে বিয়ে দেওয়া হয়নি। তার সামনে থম মেরে দাঁড়িয়ে থাকা লোকটা বেশ সুন্দর, একদম ছোটবেলায় তার দাদির মুখে শোনা সুদর্শন রাজপুত্রের মতো। এত সুন্দর লোকটা তো মোটেই বুড়ো নয়। বিষয়টা ভেবেই আরও গুটিয়ে এলো ধারা। চোখ নামালো সহসা, ভয় পেল, অজানা আশঙ্কায় ঠোঁট কেঁপে উঠল। হুট করে মনে হল তাকে যদি এখনই লোকটা মারে। গ্রামে যে কতবার এসব দেখেছে সে তো শুনেছিল স্বামীরা নাকি অনেক খারাপ হয়, মাঝে মাঝে মারধর করে। এখন কি এই লোকটা তাকে আঘাত করবে? এবার আরেকটু কুণ্ঠিত হল মেয়েটা, ঠোঁট ফুপিয়ে টান্না পেল। এদিকে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে থাকা শ্রাবণ ভাবতে থাকল তার এখন কি করা উচিত। সে আসলেই ভাবতে পারছে না যে কিভাবে তার বাবা এমন একটা বাচ্চা মেয়েকে তার জন্য নিয়ে এলো। মিজাজ খারাপ হলেও নিজেকে শান্ত রেখে বড় করে দীর্ঘশ্বাস ফেলল শ্রাবণ। সকালে বাবার সাথে কথা বলার সিদ্ধান্ত নিয়ে দরজার ছিটকিনি লাগিয়ে এগিয়ে এলো বিছানার দিকে। শ্রাবণকে এগিয়ে আসতে দেখে সহসা বিছানা থেকে নামল ধারা। চুরির রিনঝিন শব্দে মুখরিত হল নীরবতা। শ্রাবণ বোঝেনি কেন মেয়েটা হুট করে লাফ দিল। পুরোপুরি বিছানার কাছে আসতেই ধারা দ্রুততার সহিত ঝুঁকে শ্রাবণের পা ছুঁয়ে সালাম করল। পায়ে কোমল হাতের স্পর্শ পেতেই চমকাল শ্রাবণ, কিন্তু নড়ল না, ভ্রু কুচকে রইল। সালামের পাঠ চুকিয়ে দাঁড়াল ধারা। ঘুমটাটা এখনও গলা অবধি। মাথা নিচু করেই হাত কচলাতে শুরু করল। এখানে বসিয়ে রেখে তখন তাকে এক খালা বলেছিল যাতে উনি আসলে পা ছুঁয়ে সালাম করে। শ্রাবণ ভ্রু কুচকে তাকিয়ে দেখতে থাকল মেয়েটার ছটফটানি। কেন এভাবে মুচড়াচ্ছে মেয়েটা? সে কি কিছু বলেছে নাকি করেছে? কি বলবে তা বুঝতে না পেরে শ্রাবণ লক্ষ্য করল গরমে মেয়েটা হয়তো ছটফট করছে। তাই ফট করে বলল, ঘোমটা উঠিয়ে নাও, স্বামীর সব কথা শুনবি। বারবার এই কথা বলা হয়েছে ধারাকে, সর্বদা নাকি স্বামীর সব কথা মেনে চলতে হয়, না হলে আল্লাহ বেজার হয়। গুরুজনের কথা মনে রেখেছে ধারা, তাই সে বাধ্যের মতো ২ হাত উঠিয়ে ঘোমটা উঠিয়ে খেলল। সাথে সাথে লাল হয়ে যাওয়া রক্তজবার ন্যায় মুখশ্রীর দেখা পেল শ্রাবণ। স্নিগ্ধ মুখটা চোখে পড়তেই কুচকানো ভ্রুজোড়া শিথিল হয়ে এলো। গাঢ় করে কাজল দেয়া টানা টানা চোখটা নিচে নামানো, সদ্য ফোটা কৃষ্ণচূড়ার মতো লালিমা তার গালজোড়া রাঙিয়ে তুলেছে। বয়সের কৈশোর সুলভ স্নিগ্ধতা আর ভয়ের মিশেল থাকা মুখটা যেন অবিচারিত সৌন্দর্যের নিঃশব্দ প্রতিবাদ। পাতলা গোলাপি ঠোঁটজোড়া ক্ষীণ কাঁপছে ধারার। নাকের পাশে ছোট্ট তিলটা মুহূর্তেই নজরে এলো শ্রাবণের। সাথে সাথে ঢোক গিলল শ্রাবণ। কি এক পরিস্থিতিতে পড়ল সে! ধারা বুঝল না কিছু। লাল রঙা শাড়িটা তার কোমল হাত দুটো আঁচল জড়িয়ে ধরেছে বাচ্চাদের মতো, যেন নিজেকে কোনোভাবে আগলে রাখার ব্যর্থ প্রয়াস। ছোট ছোট চুলগুলো কপালে এসে সুরসুরি দিয়ে বিরক্ত করলে ধারা চুরি পরিহিত হাতটা উঠিয়ে ঠিক করল চুল। ঘামে ভেজা কপালটা শাড়ির আঁচল দিয়ে মুছে নিল। শ্রাবণী এবার ঠোঁট কামড়ে তাকালো ধারার দিকে। এক মুহূর্তের জন্য আবিষ্কার করল মেয়েটার বয়স কম, তবে স্নিগ্ধতা অফুরান্ত। গলা ভারী হয়ে এলো তার। চোখ সরিয়ে নিল সেই মুখ থেকে, কারণ তার সামনে থাকা এই কিশোরী মেয়েটা কোনো স্ত্রী নয়, একেবারে শিশু। কোনো ভালোবাসার উদ্রেক হল না তার ভিতর, বরং জেগে উঠল প্রবল এক মায়া। কিছুক্ষণ ভেবে নিজেকে বুঝ দিল শ্রাবণ। ধারার দিকে তাকাতেই দেখল মেয়েটা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। মনে হয় কোনো সিদ্ধান্ত শোনার অপেক্ষাতেই আছে। ওর এমন উৎসুক দৃষ্টিতে অপ্রস্তুত হল শ্রাবণ। গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করল, নাম কি তোমার? ধারা ঠোঁট ভেজাল, শাড়ির আঁচল ঠিক করে নিয়ে মিনমিন করে বলল, ধারা। শ্রাবণ মাথা নাড়ল। এর মধ্যে উপলব্ধি করল মেয়েটার কণ্ঠটাও অনেক স্নিগ্ধ, অনেক মায়াময়। এত সুন্দর সাবলীল সংযত কণ্ঠ তো আজকালকার মেয়েদের মধ্যে দেখা যায় না। অথচ কি মিষ্টি লাগে একটা মেয়ের কোমল কণ্ঠস্বরে। শ্রাবণ এবার ঠোঁট ভিজিয়ে আশেপাশে তাকিয়ে বলল, সোফা ঘুমাতে পারবে?
ধারা আর চোখে পাশে থাকা সোফাটা দেখে নিল। শ্রাবণের দিকে তাকিয়ে আবারও বাধ্যের ন্যায় মাথা নেড়ে জানাল, জি, পারব। শ্রাবণ সন্তুষ্ট হল। তার এমনিতেও কেন যেন খুব অস্বস্তি হচ্ছে, ভালো লাগছে না কিছুই। বিদেশ থেকে ফিরে যে তাকে বাচ্চা একটা মেয়েকে বিয়ে করতেই হবে, এটা আগে জানলে ফিরতই না সে। দ্রুততার সাথে শ্রাবণ বিছানা থেকে ফুল ঝেড়ে ফেলে একটা বালিশ নিয়ে সোফায় রাখল। এরপর বাম হাতে নিজের ঘাড় ডলে বলল, ঘুমিয়ে পড়ো তাহলে। বলতে দেরি, কিন্তু ফট করে বিছানায় শুয়ে পড়তে দেরি করল না শ্রাবণ। ওদিকে মুখ ফিরে চোখ বুজে ফেলল লোকটা। এদিকে ধারা অপলক দৃষ্টিতে চেয়ে থাকল শ্রাবণের পিঠের দিকে। অবাক হল এত সুন্দর ব্যবহারে। তাকে বকাবকি করল না, গ্রামের লোকগুলোর মতো মারল না, ভেবেই মুচকি হেসে শোকর আদায় করল সে। গ্রামের মেয়ে ধারা ছোট্টবেলায় বাবা মাকে হারিয়ে যখন সে চাচা চাচির বোঝা হয়ে দাঁড়াল, তখনই মায়া করে টাকার বিনিময়ে শ্রাবণের বাবা সামিউল সামেব ধারাকে গ্রাম থেকে নিয়ে এলেন। প্রথমে তিনি ভেবেছিলেন কোনো ভালো ছেলে পেলেই ধারাকে বিয়ে করিয়ে দেবেন, কিন্তু তার নিজের ছেলে এর মধ্যে বিদেশ থেকে ফিরে এলেই মাথায় বুদ্ধি উদয় হয় তার। ধারার মতো এত লক্ষ্মী মেয়েটাকে ছাড়তে ইচ্ছা হলো না আর, তাই নিজের ছেলে শ্রাবণের সাথেই বিয়ে পড়িয়ে দিলেন তিনি। কিন্তু বেচারি ধারা কিছুই বুঝতে পারে না। তাকে যখন গ্রাম থেকে নিয়ে আসা হলো, তখন তার চাচি তাকে বলেছে তোকে বুড়ো লোকের সাথে বিয়ে দেবে। এ নিয়ে ভীষণ মন খারাপও হয়েছে ধারার, কিন্তু ছোট্ট থেকেই অবহেলায় জর্জরিত মেয়েটা আর মুখ খোলেনি। যদিও এখন সে বুঝতে পারল লোকটা মোটেই বুড়ো নয়। প্রচুর গরম লাগছে ধারার, তাই কোনো মতে সোফার কাছে গিয়ে বসে লোকটার কথা মতো শুয়ে পড়ল। তবে শোয়ার আগে পরনের শাড়িটা আলগা করল ধারা। আগে কখনো এমন ভারী কাচের শাড়ি পরা হয়নি তার। খুবই অস্বস্তি লাগছিল এইভাবে থাকতে। ধারা শুয়ে পড়তে হুট করে শ্রাবণের গুমোট কণ্ঠ ভেসে আসল, লাইট অফ করল ভয় পাবে। সহসা চোখ ফেরালো ধারা, দেখল লোকটা ওদিকে ফিরেই কথাটা বলেছে। তাকে দেখছে না কেন কে জানে, কিন্তু কথাটা শুনে কিঞ্চিত হাসল ধারা। সে শুনেছিল শহরের বড়লোকেরা আলো নিভিয়ে ঘুমোয়, তাই সে ধীর কণ্ঠে আওড়াল, আমি অন্ধকারে ভয় পাই না, আপনি আলো নিভিয়ে দিতে পারেন। এবার পিঠ ফিরিয়ে থাকা শ্রাবণ ওভাবেই ভ্রু কুচকাল। আজব তো, মেয়েটাকে একটু বেশি অদ্ভুত। কথাটা এমনভাবে বলল যেন অন্ধকারে থেকেই অভ্যস্ত। অত কিছু ভাবার আর সময় পেল না শ্রাবণ। তীব্র মাথা যন্ত্রণায় আর এমন এক কাণ্ড হওয়ায় মেজাজ চরম খারাপ তার। এক লম্বা ঘুমের প্রয়োজন টের পেয়েই চট করে লাইট অফ করে চোখ বুজল শ্রাবণ। আপাতত সবকিছু ভুলে গিয়ে আরাম করে ঘুমানোর আয়োজন করে ফেলল। অথচ অন্ধকারেই সেই আবছায়ার লোকের পিঠটার দিকে তাকিয়ে রইল ধারা। লোকটা কেন তার দিকে পিঠ করে ঘুমিয়েছে? আবার এক বিছানাতেও ঘুমোতে দিল না কেন? তাকে কি অপছন্দ করছে? ঠোঁট ফুলিয়ে কান্না পেল ধারার। ভয় পেল একটু, ছোট থেকেই তো সে চাচা চাচির অত্যাচারে নির্মমভাবে জর্জরিত হয়ে এসেছে। এসব কথা শুনে অনেকেই তাকে বলতো তার চাচা চাচি তাকে পছন্দ করে না বলেই তাকে মারধর করে। এখন কি এই লোকটাও তাকে মারধর করবে? চিন্তায়, ভয়ে, আতঙ্কে সারা রাত আর ঘুমোতে পারল না ধারা।